হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। আমরা গত ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্সের সংবিধান কেন এবং কিভাবে রচিত হয় ওই অধ্যায়ের গণপরিষদের কিভাবে নির্বাচন হয় ওই পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা আজকের ক্লাসে এর পরের থেকে শুরু করব। স্টুডেন্ট, ক্যাবিনেট মিশনের প্রস্তাবনা অনুযায়ী তোমার 1946 খ্রিস্টাব্দে তোমার গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই গণপরিষদের নির্বাচনে তোমার ভারতের যে নাগরিকরা ছিল ওরা সবাই তোমার ভোটদানের অধিকার পায়নি। সমস্ত নাগরিকের মধ্যে মাত্র তোমার 14% নাগরিক ভোটাধিকার পেয়েছিল এবং দেশের প্রায় তোমার 86% নাগরিক ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হয়। এরপরে আমরা তোমার পড়ব অবিভক্ত গণপরিষদ। গণপরিষদের তোমার অপ্রত্যক্ষ নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে তোমার জয় হয়েছিল। মোট 4টি চিফ কমিশনার দ্বারা শাসিত প্রদেশ সহ তোমার মোট 296টি আসনে তোমার নির্বাচন হয়। 1946 খ্রিস্টাব্দে তোমার অবিভক্ত ভারতের গণপরিষদ গঠিত হয়, যার ফলাফল দেখা যায় তোমার 292টি প্রাদেশিক আসনের মধ্যে তোমার কংগ্রেস পায় তোমার প্রায় 208টি আসন। এছাড়া তোমার মুসলিম ধর্মাবলম্বীদের সংরক্ষিত তোমার 78টি আসনের মধ্যে তোমার মুসলিম লীগ তোমার প্রায় 73টি আসন। এরপরে তোমার বিভিন্ন রাজবর্গের যে প্রতিনিধি ছিল তাদের সংখ্যা ছিল প্রায় 93 জন এবং তোমার গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। অর্থাৎ তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভারতের অবিভক্ত গণপরিষদে মোট সদস্য সংখ্যা কতজন ছিল? ওটা হবে তোমার 389 জন। এছাড়া আরো কোশ্চেন আসতে পারে যে অবিভক্ত গণপরিষদের মধ্যে মনোনীত রাজন্য বর্গের প্রতিনিধিদের সংখ্যা ছিল ওটা কত ছিল? এটা হচ্ছে তোমার 93 জন। তোমার 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর তোমার অবিভক্ত গণপরিষদের প্রথম অধিবেশন বসে। অধিবেশনে তোমার মুসলিম লীগ আলাদা রাষ্ট্রের দাবিতে তোমার ওই অধিবেশনটা তারা করে বর্জন করে। এরপরে আমরা পড়বো তোমার গণপরিষদ। আমরা এর আগে ক্লাসও পড়েছিলাম যে গণপরিষদের নির্বাচন হবে অপ্রত্যক্ষভাবে, তোমার প্রাদেশিক আইনসভা কর্তৃক গণপরিষদের নির্বাচন হবে। আসল কথা হচ্ছে যে গণপরিষদ জিনিসটা কি? সাধারণভাবে বলা যায় যে গণপরিষদটা হচ্ছে তোমার প্রাদেশিক আইনসভায় যে অপ্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্যরা ছিল তাদের দ্বারা গঠিত একটি সংস্থা বা সংবিধান সভা, যেখানে তোমার দেশের জনগণের জন্য একটি স্বাধীন জীবনের নতুন একটা সংবিধান রচনা করা হয়। এবং তোমার গণপরিষদের সদস্যদের মধ্যে বিভিন্ন তোমার আইনজ্ঞদের নিয়ে একটা ছোট্ট কমিটি গঠন করা হয়েছিল, যেটিকে বলা হয় তোমার খসড়া কমিটি। এই খসড়া কমিটি ছিল মিল যেটি আমাদের সংবিধান তোমার রচনা করে। ভারতের এই খসড়া কমিটির যে চেয়ারম্যান ছিল উনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর। পাকিস্তান যখন ভারতের থেকে পৃথক হয়ে যায় তখন ভারতের জন্য একটা গণপরিষদ গঠন করা হয়। আমরা বলেছি যে তোমার মুসলিম লীগে পাকিস্তানপন্থী যে সদস্যরা ছিল ওদের পদত্যাগ করার পর অন্যান্য বাকি সদস্যদের নিয়ে তোমার ভারতের এই গণপরিষদটা গঠিত হয়। এই সময় তোমার ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল প্রায় 229 জন। তোমার এই 229 জন সদস্যের মধ্যে তোমার প্রায় 192 জন ছিল তোমার কংগ্রেসের সদস্য এবং তোমার 29 জন ছিল তোমার মুসলিম লীগের। এছাড়া তোমার আকালি দলের ছিল একজন এবং তোমার অন্যান্যদের ছিল 7 জন। এছাড়া তোমার গণপরিষদের নির্বাচিত সদস্য এবং তোমার আমাদের যে প্রিন্সলি স্টেটগুলো ছিল ওগুলো সদস্য সংখ্যা মিলিয়ে তোমার গণপরিষদে মোট সদস্য সংখ্যা হয়েছিল প্রায় 308 জন। এর মধ্যে তোমার প্রায় 82% সদস্য ছিল তোমার জাতীয় কংগ্রেসের। এরপর আমরা পড়বো হচ্ছে তোমার ভারতের গণপরিষদের প্রকৃতি। তোমার 1946 খ্রিস্টাব্দে তোমার জন্ম থেকেই দেখা যায় যে আমাদের এই গণপরিষদ তোমার কখনোই তোমার কি গণতান্ত্রিক ছিল না। কারণ গণপরিষদের নির্বাচন যখন হয়েছিল তখন তোমার আমাদের দেশের তোমার যে জনগণ বা নাগরিকরা ছিল ওরা সবাই ভোটদানের অধিকার পায়নি। আমরা কি দেখি যে গণতন্ত্রের মধ্যে কি হয় যে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল জনগণ করে ভোটদানে অংশগ্রহণ করে এবং তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। ওকে, কিন্তু আমাদের
যে সময় গণপরিষদের নির্বাচন হয়েছিল ওই সময় ভারতের সমস্ত নাগরিক তোমার ভোটদানের অধিকার পায়নি এবং তোমার সীমিত ভোটাধিকারের ভিত্তিতে তোমার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তোমার ওই গণপরিষদের নাম যে গণ, যেটা ছিল একটা নামই মাত্র। ওই গণপরিষদে তোমার ভারতের অধিকাংশ মানুষের তোমার আশা আকাঙ্ক্ষার কি প্রতিফলন ঘটেনি। এরপর আমরা পড়বো হচ্ছে তোমার আমাদের এই যে গণপরিষদটা আছে, গণপরিষদের উদ্দেশ্য ও লক্ষ্য কি ছিল। ওই গণপরিষদে তোমার যে মূল লক্ষ্যটা ছিল, মূল লক্ষ্যটা হলো যে আমাদের ভারতের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান তোমার রচনা করা। এছাড়া তোমার গণপরিষদের লক্ষ্য ছিল যে সংবিধানের মধ্যে যেন তোমার ভবিষ্যতে তোমার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিশা প্রতিফলিত হয়, যার দ্বারা তোমার আমাদের স্বাধীন ভারত কি হবে, পরিচালিত হবে। তোমার সংবিধানের মূল লক্ষ্যকে সার্বিক সাফল্য প্রদান করার জন্য সদস্যরা তোমার নানান তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়েছিল। যেমন তোমার আমি তোমাদের বলি কয়েকটা তথ্য, যেমন উদারনীতিবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, গান্ধীবাদ। এই যে উল্লেখযোগ্য তোমার তথ্যগুলি ছিল, ওগুলি দ্বারা সদস্যরা তোমার কি ছিল, প্রভাবিত হয়েছিল। এরপরে তোমার গণপরিষদের অন্যতম লক্ষ্য ছিল যে তোমার জনকল্যাণকর রাষ্ট্র গঠন করা। এছাড়া তোমার ভারতকে একটি তোমার ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। ধর্মনিরপেক্ষ দেশ বলতে আমরা কি বুঝি, যে ওই দেশটা যেখানে তোমার সকল ধর্ম সমান মর্যাদা পাবে এবং সরকারের কাছে সবাই ধর্ম সমান থাকবে এবং সরকার কি করবে, সরকার সবাই ধর্মকে তোমার সমান চোখে দেখবে এবং এবং মানুষরা তাদের নিজ নিজ বিশ্বাস অনুসারে তাদের ধর্মাচরণ করবে। এছাড়া তোমার গণপরিষদের আরেকটা অন্যতম লক্ষ্য ছিল যে সাম্প্রদায়িকতার অবসান ঘটানো। এরপর আমরা পড়বো হচ্ছে তোমার গণপরিষদের কার্যাবলী। তোমার আমাদের এই যে ভারতবর্ষটা ছিল তোমার অনেক বড় এবং এই আমাদের ভারতে তোমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধরনের মানুষেরা বসবাস করত। ওই সমস্ত মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান রচনা করা এটি একটি সহজ কাজ ছিল না, এটি ছিল তোমার অত্যন্ত কঠিন এবং জটিল। ওই কাজগুলিকে তোমার সুস্থ ও সম্পূর্ণভাবে সমাপ্ত করার জন্য তোমার কার্যাবলী এবং দায়িত্ব বিভিন্ন কমিটিতে তোমার ভাগ করে দেওয়া হয়েছিল। আমি এখানে তোমাদের কয়েকটা মেজর কমিটি এবং তাদের চেয়ারম্যান এবং ওই কমিটিগুলোর কি কাজ ছিল ওইগুলি আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন তোমার প্রথম যে কমিটিটা, ওটা হচ্ছে তোমার কেন্দ্রীয় ক্ষমতা বিষয়ক কমিটি, যেটি চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। এই কমিটির কাজটা ছিল তোমার কেন্দ্রের ক্ষমতা নির্ধারণ করা। এরপরে যে কমিটিটা, এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় সংবিধান কমিটি। এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন জওহরলাল নেহরু। এই কমিটির কাজটা হলো যে তোমার কেন্দ্রীয় সরকারের কাঠামো নির্ধারণ এবং ওই সরকারটা কিরকম ভাবে হবে ওটার যে একটা কাঠামো গঠন, ওটার কাজ ছিল আমাদের কেন্দ্রীয় সংবিধান কমিটির। এরপরে যে কমিটি, এটা হচ্ছে প্রাদেশিক সংবিধান কমিটি। এটির চেয়ারম্যান হলেন বল্লভভাই প্যাটেল। এই কমিটির কাজ হচ্ছে তোমার প্রাদেশিক সরকারের কাঠামো নির্ধারণ। যেমন আমাদের যে প্রদেশ ছিল, ওই প্রদেশগুলিতে যে প্রাদেশিক সরকার গঠিত হবে, প্রাদেশিক সরকারের যে কাঠামোটা, ওই কাঠামোটা গঠনের যে মেইন কাজটা ছিল তোমার প্রাদেশিক সংবিধান কমিটির হাতে। এছাড়া তোমার নেক্সট যে কমিটিটা, এটা হচ্ছে তোমার মৌলিক অধিকার, সংখ্যালঘু, উপজাতি, বিচ্ছিন্ন অঞ্চল বিষয়ক উপদেষ্টা কমিটি। এই কমিটির তোমার চেয়ারম্যান হচ্ছেন বল্লভভাই প্যাটেল। এই কমিটির কাজ হচ্ছে তোমার মৌলিক অধিকার, সংখ্যালঘু ও উপজাতিদের স্বার্থ রক্ষা সংক্রান্ত সুপারিশ করা। এরপরে যে কমিটিটা, এটা হচ্ছে তোমার কার্যপ্রণালী বিধি কমিটি, যেটির চেয়ারম্যান হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। এই কমিটির কাজ হচ্ছে তোমার সবার কার্যপ্রণালীর নিয়ম তৈরি করা। এরপর হচ্ছে তোমার পরিচালন কমিটি। এই কমিটির যে চেয়ারম্যান হচ্ছেন, কমিটির চেয়ারম্যান হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। এই কমিটির কাজ হচ্ছে তোমার সংবিধান সভার কাজ পরিচালনা ও সমন্বয় করা। নেক্সট হচ্ছে তোমার দেশীয় রাজ্য বিষয়ক কমিটি, যেটির চেয়ারম্যান হচ্ছেন জওহরলাল নেহরু। এই কমিটির কাজ হচ্ছে তোমার দেশীয় রাজ্যগুলির বিষয় নিয়ে কাজ করা। এরপরে হচ্ছে তোমার সদস্যদের যোগ্যতা যাচাই কমিটি। এই কমিটির চেয়ারম্যান উনি হচ্ছেন আলাদি কৃষ্ণস্বামী আয়ার।
কমিটির কাজ হচ্ছে যে আমাদের যে গণপরিষদের সদস্যরা ছিল ওদের যোগ্যতা যাচাই করা। তাহলে স্টুডেন্ট, আমাদের এই ক্লাসটা আজকে এতটুকু পর্যন্ত। সামনের দিন নিয়ে আসবো যে আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের কি কি ভূমিকা রয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা তোমরা লাইক করবে এবং ভিডিওটা তোমরা শেয়ার করবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তুমি আমার এই চ্যানেলের মধ্যে তোমার একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টারগুলো আমি কভার করব। এছাড়া আমি ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্স কভার করব। তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করে দেবে। ধন্যবাদ।